বিসমিল্লাহির রহমানির রহিম। গুনারদল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ আহসানুল্লাহ কবির, সহকারী শিক্ষক, গুনারদল উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নম্বর কোশ্চেন, চেঞ্জিং সেন্টেন্স। দেখো আমি আগে থেকে বোর্ডে লিখে রেখেছি চেঞ্জিং সেন্টেন্স। তো প্রথমে জেনে নেওয়া যাক চেঞ্জিং সেন্টেন্স কি। চেঞ্জিং সেন্টেন্সের শাব্দিক অর্থ বাক্যের পরিবর্তন করা বা কোনো একটি সেন্টেন্সকে অন্য কোনো সেন্টেন্সে পরিবর্তন করা। গ্রামারের পরিভাষায় চেঞ্জিং সেন্টেন্স ব্যাপক অর্থ বহন করে। আমরা কোনো একটি সেন্টেন্সকে অর্থের পরিবর্তন করেও পরিবর্তন করতে পারি, আবার অর্থের পরিবর্তন না করেও পরিবর্তন করতে পারি। তো তোমাদের পরীক্ষায় সাধারণত অর্থের পরিবর্তন না করে পরিবর্তনের কথা বলা হয়ে থাকে। তো দেখা যাক, আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখব। আমরা লিখলাম বাংলাদেশ ইজ বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আমাকে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কি করব? নেগেটিভ করব। দেখো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। আমরা আগেই বলেছি যে একটা সেন্টেন্সকে আমরা দুইভাবে নেগেটিভ করতে পারি, একটা সেন্টেন্সকে আমরা দুইভাবে পরিবর্তন করতে পারি, অর্থের পরিবর্তন করে আর অর্থের পরিবর্তন না করে। দেখো এটা আমরা কি করতে পারি? বাংলাদেশ ইজ নট আ স্মল কান্ট্রি। COUNTRY। বাংলাদেশ ইজ নট এ স্মল কান্ট্রি। এটা আমার একটা নেগেটিভ সেন্টেন্স। গ্রামারের নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটা নেগেটিভ হলেও দেখো এই সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়েছে, গঠনের সাথে সাথে অর্থের পরিবর্তন হয়েছে। আমার প্রথম সেন্টেন্স যেটা ছিল কোশ্চেন, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এর অর্থ হচ্ছে বাংলাদেশ একটি ছোট্ট দেশ। আমরা যে সেন্টেন্সটা নেগেটিভ করলাম, অর্থাৎ পরিবর্তন করে আমরা যে সেন্টেন্সটা লিখলাম বাংলাদেশ ইজ নট আ স্মল কান্ট্রি, এর অর্থ হচ্ছে বাংলাদেশ একটি ছোট দেশ নয়। বাংলাদেশ যদি একটা ছোট দেশ না হয় তাহলে বাংলাদেশ অবশ্যই একটি বড় দেশ, কিন্তু আমার প্রশ্নে ছিল কি বাংলাদেশ একটি ছোট দেশ। তাহলে সেন্টেন্সের কি হলো? অর্থের পরিবর্তন হয়ে গেল, গঠনের পরিবর্তন হলো, সেই সাথে অর্থের পরিবর্তন হলো। তো আমরা এই পরিবর্তনটাকে আবার অন্যভাবে লিখতে পারি। অর দিয়ে আমরা লিখলাম বাংলাদেশ ইজ নট এ বিগ কান্ট্রি। বাংলাদেশ ইজ নট এ বিগ কান্ট্রি। এই সেন্টেন্সটাও আমার নেগেটিভ সেন্টেন্স। কিন্তু যদি আমি এই সেন্টেন্সের অর্থের দিকে খেয়াল করি তাহলে দেখো বাংলাদেশ ইজ নট এ বিগ কান্ট্রি অর্থ হচ্ছে বাংলাদেশ একটি বড় দেশ নয়। বাংলাদেশ যদি একটি বড় দেশ না হয় তাহলে অবশ্যই বাংলাদেশ একটি কি দেশ? বাংলাদেশ একটি ছোট দেশ। তোমরা খেয়াল করো আমাদের প্রথম বাক্য তাই ছিল, বাংলাদেশ একটি ছোট দেশ। তাহলে আমরা খেয়াল করলাম যে এই 1 নাম্বার আমার যে প্রশ্নের যে বাক্যটা ছিল সেই বাক্য আর আমার পরিবর্তিত 3 নাম্বার যে বাক্যটা, 2 নাম্বার বাক্যটা, সেই বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয়নি, কেবলমাত্র গঠনের পরিবর্তন হয়েছে। তাহলে উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে চেঞ্জিং সেন্টেন্স 2 প্রকার। চেঞ্জিং সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে অর্থের পরিবর্তন করে আর একটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে। তাহলে চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে 2 প্রকার। দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। নাম্বার 2 হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স। তাহলে চেঞ্জিং সেন্টেন্স 2 প্রকার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কনভার্সন অফ সেন্টেন্স। তাহলে আমরা কোন সেন্টেন্সকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলবো এবং কোনটাকে কনভার্সন অফ সেন্টেন্স বলবো। আমরা একটু আগেই দেখেছি যে পরিবর্তনটা 2 ভাবে সম্ভব, একটা অর্থের পরিবর্তন করে আর একটা অর্থের পরিবর্তন না করে। আমরা যে সেন্টেন্সটার কেবলমাত্র গঠনের পরিবর্তন করেছি, কোনো অর্থের পরিবর্তন করিনি, সেই সেন্টেন্সকে আমরা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আর যে সেন্টেন্সটার অর্থের সাথে গঠনের দুটিরই পরিবর্তন হয়েছে সেই সেন্টেন্সকে আমরা বলবো কনভার্সন অফ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছি তোমাদের পরীক্ষায় যে আনসার করতে হয় সেটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমরা যে চেঞ্জিং সেন্টেন্সটা করি পরীক্ষায় সেটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি আজকে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের
সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক কীভাবে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের প্রবলেম সলভ করতে পারি। অর্থাৎ কীভাবে একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি বা কম্পাউন্ডে পরিণত করতে পারি, বা কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে পারি। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে বলেছি যে আমি চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে আলোচনা করবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি উপরে লিখেছি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো আমরা প্রথমে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যেদের কি কি বৈশিষ্ট্য। তোমরা দেখো আমি একটা টেবিলে এঁকে রেখেছি। এখানে দেখো লেখা আছে নেম, সিম্পল, সিম্পল বলতে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কম্পাউন্ড বলতে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স, কমপ্লেক্স বলতে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখেছি, কনজাংশন লিখেছি। আমি সাবজেক্টের কথা দেখো ওয়ান লিখেছি, ভার্বের কথা ওয়ান লিখেছি, কনজাংশন ক্রস, অর্থাৎ কোনো কনজাংশন নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে, কিন্তু কোনো কনজাংশন থাকবে না। এটাই হচ্ছে আমার সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। এইখান থেকে আমি সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাও দিতে পারি। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে কিন্তু কোনো কনজাংশন থাকে না, তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। ঠিক একইভাবে তুমি কম্পাউন্ড সেন্টেন্সে খেয়াল করো, সাবজেক্ট দুইটি, ভার্ব দুইটি এবং কনজাংশন করে আমি লিখেছি অ্যান্ড অথবা অর অথবা বাট অথবা ইয়েট অথবা দেয়ারফোর। এটাই হচ্ছে আমার কি কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? কম্পাউন্ড সেন্টেন্সের দুটি সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব থাকবে এবং অ্যান্ড, অর, বাট, ইয়েট, দেয়ারফোর এর যে কোনো একটি কনজাংশন থাকবে। তাহলে এখান থেকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা দিতে পারি, যে সেন্টেন্সে দুইটি সাবজেক্ট, দুইটি ভার্ব এবং অ্যান্ড, অর, বাট, ইয়েট, দেয়ারফোর এর যে কোনো একটি কনজাংশন থাকবে, আমরা তাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক একইভাবে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ভার্ব থাকবে এবং ডব্লিউএস কোশ্চেন, দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, ইফ, দো, অলদো ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে। তার মানে এখান থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা দিতে পারি, যে সেন্টেন্সে দুইটি সাবজেক্ট, দুইটি ভার্ব এবং অ্যান্ড, অর, বাট, ইয়েট, দেয়ারফোর ব্যতীত অন্য কনজাংশন যেমন ডব্লিউএস কোশ্চেন, দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, ইফ, দো, অলদো ইত্যাদি যারা যুক্ত থাকবে সেই সেন্টেন্সকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই শিখতে পারলাম যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। এখন আমরা কিছু শর্টকাট টেকনিকের মাধ্যমে দেখব যে কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করে বা কম্পাউন্ড সেন্টেন্স করে, বা কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করে, বা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করে, বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য 1 নাম্বার রুলসটা এখানে অ্যাপ্লাই করবো। আমরা খুব শর্টকাট টেকনিকে, খুব সংক্ষিপ্ত আকারে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সমাধান করব। তোমরা একটু, আমি কম্পাউন্ডের নিচে লিখেছি কি বাট, কমপ্লেক্সের নিচে লিখেছি দো, সিম্পলের নিচে লিখেছি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তার মানে কি দেখো, আমরা বলেছি বাট, কোনো সেন্টেন্স যদি বাট থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমার কমপ্লেক্স করতে বলা হয়, আমার পরীক্ষায় একটা সেন্টেন্স আসছে যে সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলা হয়েছে বা সিম্পল করতে বলা হয়েছে, আমি দেখলাম সেই সেন্টেন্সে বাট আছে, তাহলে আমাকে বুঝতে হবে সেই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমার কমপ্লেক্স করতে হয় তাহলে আমি দো অথবা অলদো দিয়ে করবো, দো অথবা অলদো দিয়ে করবো। এবং সিম্পলে করবো হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে দেখো আমরা একটা উদাহরণ লিখে রেখেছি কম্পাউন্ড সেন্টেন্স, হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে দেখো এখানে বাট আছে, এখানে আমার কি আছে? কনজাংশন বাট আছে। আর আমরা আগেই বলেছি কোনো সেন্টেন্সে যদি অ্যান্ড, অর, বাট, ইয়েট, দেয়ারফোর এর যে কোনো একটি কনজাংশন থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। সেই দিক থেকে যেহেতু এখানে কনজাংশন বাট আছে তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর এই সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা বলেছি দো অথবা অলদো দিয়ে করবো। তাহলে এখানে খেয়াল করো, আমি প্রবলেমটার সমাধান করব। তাহলে আমি লিখলাম আমরা প্রথমে কি লিখবো? দো অথবা অলদো। আমি অলদো লিখলাম, অলদো হি ইজ পোর। এখন দেখো এই যে বাট, বাট হচ্ছে আমার কম্পাউন্ডের সাইন,
তাহলে যেহেতু আমি কমপ্লেক্স করতেছি তাহলে তো আমার কমপ্লেক্সে বার থাকবে না। কমপ্লেক্সে বার থাকবে না, কমপ্লেক্সে বার থাকবে না, বার থাকবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বারটা আমার অটোমেটিকলি উঠে যাচ্ছে, যেহেতু আমি কমপ্লেক্স করতেছি তাহলে এখানে আমি একটা কমা দেব। আচ্ছা, এখন দেখো আমরা আগেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুইটা সাবজেক্ট থাকতে হবে, দুইটা সাবজেক্ট থাকতে হবে, দুইটা ভার্ব থাকতে হবে। দেখো এখানে আমার একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, তাহলে এই পাশে আমার আরেকটা সাবজেক্ট লাগবে আর একটা ভার্ব লাগবে। এই বাক্যের দিকে যদি আমরা খেয়াল করি, হি ইজ পোর বাট অনেস্ট, এখানে তোমরা হয়তো চিন্তা করতেছ যে কম্পাউন্ডও তো দুইটা সাবজেক্ট থাকার কথা স্যার, বা দুইটা ভার্ব থাকার কথা, এখানে স্যার একটা সাবজেক্ট আর একটা ভার্ব দেখা যাইতেছে স্যার, তাহলে আরেকটা সাবজেক্ট আর একটা ভার্ব কোথায়? আসলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজে যদি একই সাবজেক্ট থাকে তাহলে আমার সাবজেক্ট বসানো বাধ্যতামূলক নয়। আর যেহেতু আমি সাবজেক্ট বসাইতেছি না, সেখানে ভার্বটা আসবে না, এখানে সাবজেক্ট এবং ভার্ব উজ্জ অবস্থায় আছে। তার মানে কি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তার মানে এখানে আমার কি আছে, হি ইজ অনেস্ট আছে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজে সাবজেক্ট বসানো বাধ্যতামূলক। তাহলে দেখো খুব সহজেই আমরা কিন্তু ভার্বযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে দিলাম। অলদো অথবা দো, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। দেখো আমরা আগেই বলেছি কোন সেন্টেন্স যদি দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আমার এখানে অলদো আছে, তাহলে এই সেন্টেন্সটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য বলেছিলাম দুইটা সাবজেক্ট থাকতে হবে এবং দুইটা ভার্ব থাকতে হবে। দেখো এই যে আমার একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, তাহলে অবশ্যই এটা আমার কি সেন্টেন্স হয়ে গেছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এখন যদি সিম্পল করতে বলা হয়, কি করতে বলা হয়, সিম্পল করতে বলা হয়, তাহলে আমরা বলেছি ভার্বযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমাদের সিম্পল করতে হয় তাহলে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে করব। তাহলে আমরা শুরু করি সিম্পল। সিম্পল, তাহলে প্রথমে আমরা কি লিখবো, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। আমি লিখলাম ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, আমি কি লিখলাম, ইনস্পাইট অফ। তাহলে এই ইনস্পাইট অফটা কি, ইনস্পাইট অফ হচ্ছে একটা ফ্রেজ প্রিপজিশন, আর ফ্রেজ প্রিপজিশনের পর যদি কোনো সাবজেক্ট আসে তাহলে তার পজিটিভ ফর্ম লিখতে হয়, তাহলে তার কি ফর্ম লিখতে হয়, পজিটিভ ফর্ম লিখতে হয়। দেখো এখন আমার সাবজেক্ট আছে হি, আর আমরা জানি হির পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, তাহলে হিটা হয়ে গেল আমার হিজ। তারপর দেখো আমরা জানি পসেসিভের পর নাউন বসে, পসেসিভের পর কি বসে, নাউন বসে। আমি এগুলো তোমাদের সাফিক্স প্রিফিক্স অধ্যায়ে আলোচনা করেছি যে কিভাবে কোন পার্টস অফ স্পিচের পর কোন পার্টস অফ স্পিচ বসে। যাই হোক তোমরা আমার সাফিক্স প্রিফিক্সের ভিডিওটা এরপরে দেখে নিবে। আচ্ছা, পসিভের পর নাউন হয়, কিন্তু এখানে দেখো আমার ভার্ব আছে, তাহলে এই ভার্বটাকে আমাকে অবশ্যই কি করতে হবে, নাউন করে দিতে হবে। আমরা জানি যদি ভার্বের নাউন ফর্ম না থাকে, কারণ সব ভার্বের নাউন ফর্ম নেই, যদি নাউন ফর্ম না থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিতে হবে। ভার্বের সাথে আইনজি যুক্ত করাকে জিরান বলে, আর জিরান যখন নাউন হিসেবে কাজ করে তখন তাকে আমরা নাউন বলে থাকি। তাহলে এখানে আমরা যদি ইজের সাথে আইনজি যুক্ত করি, অনেকেই ভাবতেছ হয়তো বা ইজিং হবে, হয়তো কি হবে, ইজিং হবে, কিন্তু আদৌ কি তোমরা এই ধরনের কোনো শব্দ পেয়েছো, ইজিং, হ্যাজিং, ওয়াজিং? আশা করি তোমরা এই ধরনের কোনো ওয়ার্ড এখন পর্যন্ত দেখোনি। কারণ রুলসটা হচ্ছে এরকম, যদি আমরা কোনো ওয়ার্ডের সাথে এস বাই এর যুক্ত করতে চাই, কোনো ভার্বের সাথে এস বাই এর যুক্ত করতে চাই, বা কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত করতে চাই, তাহলে অবশ্যই সেই ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যোগ করতে হবে। আর এখানে আমার হচ্ছে কি, ইজ, ইজ ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, তাহলে যদি আমি ইজ ভার্বের সাথে আইনজি যুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাকে বির সাথে আইনজি যুক্ত করতে হবে, আর বির সাথে আইনজি যুক্ত করলে হয় বিং, তাহলে এখানে আমার হয়ে গেল বিং। আর বিং হচ্ছে একটা লিঙ্গি ওয়ার্ড, আর লিঙ্গি ওয়ার্ডের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। দেখো আমার এখানে কি আছে, পোর, পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমার অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমার কোনো পরিবর্তন করতে হলো না, পোর আসছিল পোরই হলো। তারপরে দ্বিতীয় ক্লজ যা আছে তাই থাকলো, হি ইজ অনেস্ট। এইভাবে আমরা খুব সহজেই কি করতে পারি, ভার্বযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে পরিণত করতে পারি এবং সিম্পলে পরিবর্তন করতে পারি। তবে শিক্ষার্থী বন্ধুরা আরেকটা কথা হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স, আমরা আগেই বলেছি চেঞ্জিং সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্যের পরিবর্তন করা। আমরা একটা বাক্যকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। দেখো আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে এইভাবে সিম্পল করেছি, আমরা ইচ্ছা করলে এইভাবে সিম্পল না করে আমরা অন্যভাবেও সিম্পল করতে পারি। তাহলে ওর দিয়ে আমরা এর অল্টারনেটিভ আনসারটা লিখতে পারি। আমরা বলেছি এই সাইনটার কিন্তু চেঞ্জ হবে না, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অবশ্যই সেটা দিতে হবে। তাহলে আমি প্রথমে লিখলাম ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। এখন আমরা আগে বলেছি ইনস্পাইট অফ হচ্ছে কি ফ্রেজ প্রিপজিশন, এরপরে যদি সাবজেক্ট আসে তাহলে তার পজিটিভ হয়। আমার সাবজেক্ট হচ্ছে হি, আমি হির পজিটিভ করে দিলাম হিজ। আর হিজ হচ্ছে পজিটিভ ফর্ম, আর পজিটিভের পরে সবসময় নাউন বসে। আমি এর আগেও বলেছি পজিটিভের পর সবসময়
নাউন বসে। আমি এবার ভার্বটাকে উজ্জ্ব করে এই অ্যাডজেক্টিভকে নিয়ে আসবো। তাহলে পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে পোর এখানে বসতে পারতেছে না। যদি পোরকে আমি এখানে বসাতে চাই তাহলে অবশ্যই পোরের অ্যাডজেক্টিভ ফর্ম নাউন ফর্ম বসাতে হবে। আমি সাবস্টিটিউট অধ্যায়ে তোমাদেরকে শিখিয়েছি কিভাবে অ্যাডজেক্টিভকে নাউন করতে হয়। তাহলে পোরের নাউন হচ্ছে পভার্টি, পভার্টি। তারপর আমরা সেকেন্ড ক্লোজটা লিখে দেবো, হি ইজ অনেস্ট। দেখো আমরা যদি অর্থের দিকে খেয়াল করি তাহলে দেখবে যে এই দুইটা সেন্টেন্স একই অর্থ বহন করতেছে, অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। আমরা যদি এই সেন্টেন্সটা বাংলা করি, ইনস্পাইট অফ হিজ বিং পোর, তার দারিদ্রতার সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। এটাও যদি করি ঠিক একই অর্থ বহন করি, ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতার সত্ত্বেও হি ইজ অনেস্ট। তাহলে আমরা দেখলাম যে এই কম্পাউন্ড সেন্টেন্সের আমরা দুইটা সিম্বল করতে পারছি। তুমি যদি ইচ্ছা করো তুমি আরো সিম্বল করতে পারো। আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি লিখলাম প্রথমে ইনস্পাইট অফ, এটা লিখতেই হবে আমাকে, ইনস্পাইট অফ। এরপর আমি কি করলাম, হি ছিল সাবজেক্ট, এর পরে আমি বসালাম, অথবা আমি সাবজেক্টটাকে এবার বাদ দিয়ে দিলাম, তাহলে কি আসতেছে, ভার্ব আসতেছে। কিন্তু ইনস্পাইট অফ হচ্ছে কি ফ্রেজ প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব বসে না, প্রিপজিশনের পরে কি বসে, নাউন বসে। তাহলে আমাকে ইজের কি করে দিতে হবে, নাউন ফর্মটা লিখতে হবে। তাহলে ইজের নাউন ফর্ম একটু আগে আমি আমাকে দেখিয়েছি তোমাকে, বিং। তাহলে ইনস্পাইট অফ বিং, আর আগেই বলেছি বিং এর পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে পোর আছে, পোর। তারপর যা ছিল তাই, হি ইজ অনেস্ট। তাহলে দেখো আমরা আরেকটা সিম্পল করে দেখালাম, ইনস্পাইট অফ বিং পোর, দরিদ্রতার সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে আমার তিনটি সেন্টেন্স একই অর্থ বহন করতেছে, তার মানে কি আমরা আবারও প্রমাণ করে দিলাম যে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ বাক্যের পরিবর্তন, একটা সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটাকে তোমরা অনেক ভয় পাও, সেটা আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমরা সেটা খুব সহজেই সমাধান করতে পারি। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অন্য রুলগুলো নিয়ে আলোচনা করব, যে কিভাবে খুব সহজেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা ট্রান্সফর্ম থেকে আরেকটা ট্রান্সফরমেশনে পরিবর্তন করা যায়। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।